এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। কেন্দ্রে ভিড় না করতে অভিভাবকদের প্রতি আহ্বান। কুমিল্লায় কাউন্সিলর সহ 2 জনকে হত্যায় প্রধান আসামি আলম পুলিশের সাথে গোলাগুলিতে নিহত। পার্বত্য শান্তি চুক্তির 2 যুগ সংঘাতে অন্তত 800 নিহত, বেশিরভাগই মতবিরোধ, আধিপত্যের জের। শাহজালালে মালয়েশিয়ার উড়োজাহাজে মেলেনি বোমা, শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ। এবং এবার যুক্তরাষ্ট্র শনাক্ত হলো করোনার নতুন ধরন ওমিক্রন। এ পর্যন্ত ছড়িয়েছে কমপক্ষে 23টি দেশে। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে 11:30 এবং দুপুর 2টা থেকে বিকেল 3:30 পর্যন্ত 2 শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এবারে পরীক্ষায় অংশ নেবে 13,99,690 জন শিক্ষার্থী। এবছর সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে পরীক্ষা হবে। বাকি বিষয়গুলোর মূল্যায়ন হবে জেএসসি ও এসএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে। আগামী 30 ডিসেম্বর শেষ হবে এইচএসসি পরীক্ষা। করোনা সংক্রমণ এড়াতে পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষার জন্য আগামী 3 জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আরও জানাতে ঢাকা ও সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আজকে সকালবেলা তো আর 1 ঘন্টা পরেই পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের সাথে আসা আসলে অভিভাবকগণকে যে বারবার বলা হচ্ছিল, সতর্ক করা হচ্ছিল স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে, সে বিষয়টি কেমন পরিলক্ষিত হচ্ছে সে জায়গায়? এরই মধ্যে পরীক্ষার্থীরা কেন্দ্রের বাইরে চলে এসেছে এবং সারিবদ্ধভাবে তারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করছে। আমি যদি এখনকার চিত্র একটু দেখাই, এখানে আমি যে কলেজটিতে রয়েছি সেখানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই শিক্ষার্থীদের কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আমরা দেখেছি যে কলেজের যে মূল ফটক রয়েছে সেটির বাইরে 2টি সারি করা হয়েছে, একটি ছাত্রীদের সারি, একটি ছাত্রদের সারি, এবং সেখানে কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছে, কলেজের শিক্ষক এবং বিএনসিসির যারা সদস্য রয়েছে, তারা যে তাপমাত্রা পরিমাপ করছে, তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদের হাত পরিষ্কার করে তারপরে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে। এবং তাদের দেখা যাচ্ছে যে যেহেতু পরীক্ষার হলে মোবাইল নিয়ে অথবা ইলেকট্রনিক যে কোনো সামগ্রী নিয়ে প্রবেশ নিষেধ, তাই তাদেরকে ভালোভাবে তল্লাশি করে তারপরে প্রবেশ করানো হচ্ছে। আর অভিভাবকদের যে বিষয়টি, সেটি কিন্তু আমরা দেখেছি যে অভিভাবকদের কিছুটা চাপ রয়েছে। এখন সকাল 9টা বাজে, 9:30টার ভেতরে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে, তাই অভিভাবকদের এই চাপ আরো চাপ দেখছি না, মোটামুটি চাপ রয়েছে অভিভাবকদের। আর পরীক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, পরীক্ষার্থীরা যেটি বলছে যে এই পরীক্ষা দিতে পেরে তারা খুশি, কারণ গত বছরে যে এইচএসসি পরীক্ষা সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে তাদের ফল প্রকাশ করা হয়েছিল। তাই এবারের এইচএসসি পরীক্ষা হয় তারা খুবই খুশি, কারণ তারা যে সারা বছর 2.5 বছর পড়াশোনা করেছে সেই পড়াশোনার মূল্যায়ন তারা এই পরীক্ষার মাধ্যমে হতে পারবে। স্বাভাবিক সময় থাকলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 1 এপ্রিল, ঠিক 10 মাস পরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে শিক্ষার্থীরা আসলে কিছুটা পেছনে পড়ে গেছে। যে উচ্চ মাধ্যমিকের যে সেশন 18 মাসে শেষ হয়, সেটি তাদের প্রায় 2.5 বছরের বেশি সময় লেগেছে। তাই কিছুটা শিক্ষার্থীরা উদ্বিগ্ন যে এর পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো আবার নির্ধারিত সময়ে হবে কিনা, সেটি নিয়ে তারা কিছুটা সংশয় রয়েছে। এবং তারা বলছে যে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই যাতে বিশ্ববিদ্যালয়গুলো আবার
তাদের যে সেশন জট হয়েছে সেটি কিছুটা কম হবে। সেই সঙ্গে আমি জানিয়ে রাখি যে এবার কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হচ্ছে এবং এই লক্ষ্যে এই সিলেবাস কিন্তু মার্চ মাসেই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। আর এই পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্নের ধরনেও অনেকটাই পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এবার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদেরকে এমসিকিউ অংশে 25টির মধ্যে 12টির উত্তর দিতে হবে, আর এই 12টির উত্তর দেওয়ার জন্য তারা সময় পাবে 15 মিনিট। আর লিখিত অংশে 8টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এজন্য তারা সময় পাবে 1 ঘন্টা 15 মিনিট। আর মানবিক ও ব্যবসায়ী শিক্ষার পরীক্ষার্থীদের 30টি এমসিকিউর মধ্যে পরীক্ষা দিতে হবে, 15টির উত্তর দিতে হবে। আর লিখিত অংশে 11টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, এজন্য তারা সময় পাবে 1 ঘন্টা 15 মিনিট। আর তাদের 3টি বিষয়ের পরীক্ষা হবে, গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি বিষয়গুলোর মূল্যায়ন হবে জেএসসি এবং এসএসসি পরীক্ষা। আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যে ব্যবহারিক পরীক্ষার 25 নম্বর, সেটি ব্যবহারিকের যে খাতা জমা দিতে হয়, সে খাতার 5 নম্বরের উপর ভিত্তি করে 25-এ গড় করে তাদের ফলাফল দেয়া হবে। সেই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটি ঘোষণা দেওয়া হয়েছে, এই পরীক্ষা উপলক্ষে আগামী 3 জানুয়ারি পর্যন্ত সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে এবং কোনো কোচিং সেন্টার যদি এর মধ্যে কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে আরেকটু জানিয়ে রাখি, শিক্ষাকে কেন্দ্র করে কেউ যদি প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনো গুজব ছড়ায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদারকি দল গঠন করা হয়েছে। তারা নিয়মিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস বা এ সংক্রান্ত কোনো গুজব ছড়ায় তাকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে কোনো অভিভাবকেরও যদি এর সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ সে কোনো টাকা পয়সা দিয়েছে, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা এখন চলে যাচ্ছি সিলেটে। সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটে এই যে পরীক্ষার এইচএসসি পরীক্ষার প্রস্তুতি কেমন দেখছেন এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতি এবং অভিভাবকদের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কেমন লক্ষ্য করছেন? এই মুহূর্তে আমি রয়েছি সিলেট নগরীর সিলেট সরকারি মহিলা কলেজ এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থীরা কিন্তু অপেক্ষমান, কিছুক্ষণ পরেই তারা পরীক্ষা অংশগ্রহণ করবে এবং এখন পর্যন্ত কক্ষগুলো উন্মুক্ত করে দেওয়া হয়নি পরীক্ষার্থীদের জন্য। কিছুক্ষণের মধ্যেই সেই কক্ষগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। তবে তার আগে তাদেরকে আসলে যে বডি টেম্পারেচার সেটি পরীক্ষা পূর্বতে কিন্তু তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। আপনারা অবগত রয়েছেন যে গত 29 নভেম্বরের মধ্যে প্রত্যেক পরীক্ষার্থীর যে করোনার ভ্যাকসিন সেটি নিশ্চিত করেছে সরকার। এবং তার পাশাপাশি যদি আপনাদের জানিয়ে রাখি, আজকে এখানটা যারা অংশগ্রহণ করছেন পরীক্ষার্থীরা, তাদের সঙ্গে কিন্তু গত বছর যে পরীক্ষাটি হলো অর্থাৎ অটোপাস দেওয়া হয়েছিল তার থেকে অনেকটাই কম, অর্থাৎ 7,000-এর মতো শিক্ষার্থী কম রয়েছে। এবং যে বিষয়টি মধ্যেই সবচেয়ে বেশি পরীক্ষার্থী সিলেট শিক্ষা বোর্ড সিলেটে, এবং সিলেটের যে পরীক্ষার্থী রয়েছেন আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য গ্রুপের তুলনায় মানবিকের সংখ্যাই সবথেকে বেশি এবং তারপরে 13,000-এর মতো পরীক্ষা রয়েছে বিজ্ঞান বিভাগ এবং তার পরবর্তীতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে রয়েছে আরো কম। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পরীক্ষার্থীরা কিন্তু তারা মূল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে এবং কিছুক্ষণের মধ্যে তারা পরীক্ষায় যেহেতু অংশগ্রহণ করবেন সেই প্রস্তুতি কিন্তু পরীক্ষার্থীরা নিচ্ছেন। তো সিলেট থেকে পরীক্ষা সংক্রান্ত এই ছিল সর্বশেষ তথ্যাবলী। কুমিল্লা কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল সহ 2 জনকে হত্যার মামলায় প্রধান আসামি শাহ আলম পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়েছে। বুধবার রাত 1টার দিকে চাঁদপুর রত্নাবতী গোমতী বেড়িবাঁধে এই ঘটনা ঘটে। এ সময় 2 পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা জানান, কয়েকজন অস্ত্রধারী গোমতী বেড়িবাঁধে অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শাহ আলমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে এই মামলার আসামি সাব্বির এবং সাজন পুলিশের সাথে গোলাগুলিতে মারা যায়। উন্নয়নশীল দেশে উত্তরণের সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ।
হাতিরঝিলে লাল সবুজের মহোৎসবে যোগ দিয়ে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। আর সেই স্বাধীনতার স্থপতিকে সপরিবারে হত্যা করা হয় ৭৫-এর ১৫ই আগস্টের কাল রাতে। ৭৫ পরবর্তী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং জাতির পিতার ইতিহাস মুছে ফেলতে তৎপর ছিল স্বাধীনতা বিরোধী শক্তি। বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে এবং আমরা আশেপাশের অনেক দেশে থেকে অনেকগুলি সূচকেই এগিয়ে আছি। আওয়ামী লীগের অর্থনৈতিক নীতিমালা, সেখানে আমরা বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে বাংলাদেশকে উন্নত করবার পরিকল্পনা প্রণয়ন করি এবং সেই সাথে সাথে আমাদের পার্টির ঘোষণাপত্রেও আমরা সেটা উল্লেখ করি এবং সরকার গঠন করার সাথে সাথেই আমরা দীর্ঘমেয়াদী পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা জাতির পিতা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, আমরা সেটা করা শুরু করি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে লাল সবুজের মহোৎসব, বিজয় উৎসবের রঙিন রাজধানীর হাতিরঝিল। বুধবার শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা ও আতশবাজি দেখতে ভিড় করেন হাজারো দর্শনার্থী। লাল সবুজের উৎসব চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। বিজয় উৎসবে রঙিন হাতিরঝিলের এমফি থিয়েটারের মঞ্চ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। বিজয়ের ৫০ বছর, শ্রদ্ধাভরে স্মরণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গানে কণ্ঠ মেলালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আমরা ফিরে পেতাম জাতির পিতা, বিশ্ব পেত এক মহান নেতা। আমরা ফিরে পেতাম জাতির পিতা। ৫২-র ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, সবই ফুটিয়ে তোলা হয় প্রামাণ্যচিত্রে। হাতিরঝিলের এমফি থিয়েটারে একের পর এক নাচ আর গান পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়েছে। প্রথম দিনের আয়োজন শেষ হয় আতশবাজির ঝলকানিতে। আলোক উৎসব উপভোগ করতে আসেন দর্শনার্থীরাও। পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে লাল সবুজের উৎসব চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মুক্তি ও গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখে লড়াই করার আহ্বান জানান তিনি। এদিকে দেশে খালেদা জিয়ার চিকিৎসা কোনোভাবেই সম্ভব নয় বলে আবারও দাবি করেছেন বিএনপিপন্থী চিকিৎসকেরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত মৌন মিছিল কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন মহিলা দলের নেতাকর্মীরা। কিন্তু মিছিলের অনুমতি না থাকায় পুলিশ তাদের ঘিরে রাখে। পরে মৌন মিছিল করতে না পেরে বিক্ষোভ সমাবেশ করে মহিলা দল। সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার আইনের কথা বলছে কিন্তু আইনে বাধা নেই। সরকারি বেগম জিয়ার বিদেশে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা স্তব্ধ করে দিতে চায়, তাকে তারা কথা বলতে দিতে চায় না, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এখনো তিনি কারারুদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সমস্ত বাধা বিপক্ষকে উপেক্ষা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদেরকে অবশ্যই দেশনেত্রীকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এদিকে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সংবাদ সম্মেলন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। তাদের দাবি, দেশে কোনো অবস্থাতেই খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়। বিদেশ থেকে চিকিৎসক নিয়ে এলেও প্রযুক্তি না থাকায় তাতেও কোনো কাজ হবে না।
ওনার যেটা ব্লিডিং আমরা বলেছি যে ইস্যুয়াল ভেরিক্সটা এটা আমাদের একটা টিপস অপারেশন লাগতে পারে। এটা তো বাংলাদেশের দূরের কথা। নট অনলি দ্যাট, বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত হয় না। আজ পর্যন্ত 2টা ট্রান্সপ্লান্ট হয়েছিল, লিভার ট্রান্সপ্লান্ট। তার মধ্যে একজন ইন্তেকাল করেছেন, আর একজনের অবস্থা খুবই খারাপ। বেগম খালেদা জিয়ার চিকিৎসা এই মুহূর্তে বাংলাদেশে সম্ভব না এবং সাবকন্টিনেন্টাল না। এর বিপক্ষে সরকারি অবস্থান যা, ঠিক তারই পুনরাবৃত্তি ঘটিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। অত্যন্ত দুঃখজনক। বিএনপিপন্থী চিকিৎসকদের দাবি, সোমবার রাতে আবারও রক্তক্ষরণ হয়েছে বিএনপি চেয়ারপারসনের, ফলে তার হিমোগ্লোবিন কমেছে, তবে নিয়ন্ত্রণে আছে রক্তচাপ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। নিবন্ধন বাড়লেও আয়কর রিটার্ন জমা বাড়াতে পারছে না। রোগ নির্ণয় নেই ব্যবস্থা, 10 বছর ধরে পড়ে আছে 3 কোটি টাকার যন্ত্রপাতি। গেল 2 যুগে পার্বত্য চট্টগ্রামে ভাতৃ ঘাতী সংঘাতে মারা গেছে প্রায় 800 আঞ্চলিক রাজনৈতিক দলের নেতাকর্মী। পারস্পরিক মতবিরোধ, সন্দেহ আর এলাকা ভিত্তিক আধিপত্য ধরে রাখতে বিভিন্ন দল এমন খুনোখুনিতে জড়াচ্ছে বলে মনে করছে পাহাড়ে বসবাসকারীরা। যদিও সংঘাত নিয়ে দলগুলোর আছে আলাদা মতামত। 1997 সালের পার্বত্য শান্তি চুক্তির পরের বছরই চুক্তির বিরোধিতা করে গঠন হয় নতুন আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ। 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে পাহাড়ের রাজনীতি। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি আর প্রসিদ্ধ খিসার ইউপিডিএফ কর্মীদের মধ্যে শুরু হয় আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা। 2 যুগে এই 2 দলের সংঘাতে প্রাণ হারায় জনসংহতি সমিতির 4 শতাধিক আর ইউপিডিএফ এর প্রায় 300 নেতাকর্মী। পরবর্তীতে 2010 সালে জনসংহতি সমিতির কিছু নেতা নতুন করে গঠন করে জেএসএস এমএন লারমা। এতে নতুন মোড় নেয় ভাতৃঘাতী সংঘাত। গত 11 বছরে সংঘাতে মারা যায় এই দলের 85 জন। 2017 সালের নভেম্বরে ইউপিডিএফ ভেঙে নতুন দল ইউপিডিএফ গণতান্ত্রিক গঠন হলে অন্য 3 দলের সাথে আধিপত্য বিস্তারে সামিল হয় তারাও। এই সংঘাতের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন, গণতান্ত্রিক মনোভাবের অভাব, চুক্তি বাস্তবায়ন না হওয়া সহ নানা তত্ত্ব হাজির করেছে দলগুলো। এই যে অন্যান্য দলের বা উপদলের জন্ম, এটা কিভাবে হলো, কারা দিল, কেন দিল, এটাতে আসতে হবে। অবৈধ অস্ত্র ব্যবহার হচ্ছে, সেগুলোকে উদ্ধারের ব্যবস্থা নিতে হবে সরকারকে, এবং এই অঞ্চলের যে আঞ্চলিক বা স্থানীয় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে মতবিরোধ এটা দূর করতে হবে। তান্ত্রিকতার অভাব, একে অপরের সন্দেহ, অবিশ্বাস, এই বিষয় নিয়ে এই বিষয়গুলোর কারণে আজকে পার্বত্য চট্টগ্রামে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করতেছে। পাহাড়ের রাজনৈতিক নেতারা বলছেন মূলত এলাকা ভিত্তিক নিরঙ্কুশ দখল বজায় রাখতেই এসব হানাহানি। যে চিন্তা নিয়ে দলগুলো প্রতিষ্ঠা হয়েছিল তার ধারে কাছেও নেই নেতাকর্মীরা। এখানে চুক্তি করেছে, চুক্তি বাস্তবায়ন হবে, এরপরে বিভাজিত হয়ে যাচ্ছে, তারা নিজেরার মধ্যে ভাগ হচ্ছে, নিজেরা মারামারি করতেছে, নিরীহ জনগণ মারা যাচ্ছে। পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষায় আগের চেয়ে অনেক বেশি উদ্যোগী তারা। ঐতিহাসিক এবং যুগান্তকারী যে শান্তি চুক্তি হয়েছে এবং সেটার প্রভাবে আপনারা দেখছেন যে এখানে ইতিবাচক অনেক পরিবর্তন যেটা সাধিত হয়েছে। সাধারণ মানুষের দাবি, চলমান এই সংঘাত বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি দরকার রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা ও সমঝোতা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পার্বত্য এলাকায় 3টি জেলা পরিষদ গঠনকে দেখা হয় পার্বত্য শান্তি চুক্তির বড় অর্জন হিসেবে। তবে 24 বছরেও সেসব জায়গায় কোনো নির্বাচন না হওয়ায় হতাশ পাহাড়ি জনগোষ্ঠী। ঝুলে আছে পাহাড়ে ভূমি বিরোধ নিষ্পত্তির কাজও। এসব কারণেই পাহাড়ের দলাদলি অস্থিরতা বেড়ে চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর 3 পার্বত্য জেলায় শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় জেলা পরিষদ। 3টি পরিষদের সমন্বয়, অর্থায়ন, তদারকির জন্য পরবর্তীতে গঠিত হয় আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী এসব পরিষদ নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে পরিচালিত হওয়ার কথা। তবে 24 বছর ধরেই নির্বাচিত নয়, মনোনীত ব্যক্তি দিয়ে চলছে জেলা পরিষদগুলো। ক্ষমতার পালাবদলের সাথে বদলে যায় পরিষদের সদস্যরাও। আমাদের অবশ্যই নির্বাচন হওয়া দরকার,
আমাদের ভোটের অধিকারটা আমরা সেখানে প্রয়োগ করতে পারছি না, যে চুক্তির আলোকে এই এলাকার অধিবাসীদের নিয়ে যে ভোটার তালিকা হবে সেটা হচ্ছে না। পার্বত্য চুক্তির অংশ হিসেবে পাহাড়ে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য আইন করা হলেও এর তেমন কোনো সুফল মেলেনি। কি কারণ আমরা এখানে আমরাই হতে পারছি না, এগুলো তো আজকে প্রশ্ন করতে হয় আমাদের। 24 বছর পরে এই প্রশ্ন করা কি অস্বাভাবিক? কেন হবে না? ভূমি কমিশন আইন হয়েছে, ভূমি কমিশন আইন সংশোধন হয়েছে, বিধিমালা হবে, কাজ শুরু হয়ে যাবে, কিন্তু হয়নি। এখন আমরা জানি না কবে বিধিমালা হবে। দীর্ঘ 24 বছরেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়াকে দুঃখজনক বলছেন জনপ্রতিনিধিরা। পরিষদের সুফল পেতে নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন তারা। অনির্বাচিত প্রতিনিধিদের হাতে যদি জনগণের সেবা করার দায়িত্ব থাকে, তাদের মধ্যে ট্রান্সপারেন্সি, তাদের মধ্যে রেসপন্সিবিলিটি, তাদের মধ্যে দায়বদ্ধতা, এগুলার ঘাটতি থাকে। জেলা পরিষদের নির্বাচন হোক, আঞ্চলিক পরিষদের নির্বাচন হোক, এটা আমাদেরও দাবি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জেলা পরিষদে সব পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পার্বত্য শান্তি চুক্তির 2 যুগে পাহাড়ি জনপদের ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারি বেসরকারি নানা উন্নয়ন প্রকল্পের ফলে অগ্রগতি হয়েছে পর্যটন, কৃষি ও শিক্ষা খাতে। স্বাবলম্বী হচ্ছে পাহাড়ের মানুষ। পার্বত্য এলাকায় সম্প্রীতি বজায় থাকলে আরও উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির পর থেকেই 3 পার্বত্য জেলায় নেওয়া হয় সরকারি বেসরকারি নানা উদ্যোগ। বদলে যেতে থাকে পার্বত্য জনপদ। উন্মুক্ত হয়েছে পাহাড়ে পর্যটনের দ্বার। চুক্তির আগে অশান্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে পাহাড়ে পর্যটকের আনাগোনা ছিল কম। তবে এখন শুধু খাগড়াছড়িতেই মাসে পর্যটন খাতে লেনদেন প্রায় 10 কোটি টাকা। হোটেল মোটেলে যে স্থানীয় জনসাধারণ স্কিল এবং আনস্কিল ওয়ার্কফোর্স যে রয়েছে এবং তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে, ফলে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে পর্যটন শিল্প এই অঞ্চলে যে বিকাশ লাভ করেছে। কৃষি খাতেও গতি এসেছে। খাগড়াছড়ির 69,000 হেক্টরের বেশি জমিতে চাষাবাদ হচ্ছে। এ খাতে বার্ষিক লেনদেন প্রায় 1000 কোটি টাকা। এই বাগানগুলো ব্যাপক হারে সম্প্রসারিত হয়েছে এবং এখানকার অর্থনীতি, বিশেষ করে কৃষকদের জীবনমান অনেকটা আগের চেয়ে সুন্দর এবং সুস্থ আছে। 2017 সাল থেকে মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা। এতে পাল্টে গেছে পাহাড়ের শিক্ষা খাতের চিত্র। অনেক গ্রাম এখন স্কুলের আওতার বাইরে রয়ে গেছে। সেই গ্রামগুলোতে স্কুল স্থাপন করা এবং এই যে বিশেষ করে আমাদের শিক্ষকদের যে কোয়ালিটি শিক্ষক তৈরি করা, এই জায়গাগুলোতে এখন আমাদের গ্যাপ রয়ে গেছে। পার্বত্য শান্তি চুক্তিকে আশীর্বাদ উল্লেখ করে জেলা প্রশাসক বলছেন, চুক্তির মাধ্যমেই পাহাড়ি বাঙালি সম্প্রীতির উন্নয়ন হয়েছে। সার্বিক যে এই উন্নয়ন এবং প্রোডাকশন, এটার মূলে কিন্তু এই শান্তি চুক্তি। শান্তি চুক্তির প্রতি সবাই শ্রদ্ধাশীল আছে এবং খাগড়াছড়ির মানুষ আজকে এত বছর পরে এই শান্তি চুক্তির সুফল ভোগ করছে। পার্বত্য শান্তি চুক্তির 72টি ধারার মধ্যে 48টি বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর বাসের শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হচ্ছে, তবে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। কিন্তু এখন শিক্ষার্থীদের দাবি শুধু ঢাকা নয়, সারা দেশেই হাফ ভাড়া কার্যকর করতে হবে। 12 দফা দাবিতে বুধবার ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। টানা আন্দোলনের মুখে প্রথমে বিআরটিসি, পরে ঢাকা মহানগরের সব বাসে হাফ ভাড়ার ঘোষণা আসে। সেটা কার্যকর হয়েছে বুধবার থেকে। প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখালেই হাফ ভাড়ার সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা। ফলে গণপরিবহনে এ নিয়ে কোনো বিবাদ দেখা যায়নি। আজকে আসার টাইমে হাফ ভাড়াই নিছে আমার থেকে। আমি বলছি, আমাকে জিজ্ঞেস করছে তুমি কি স্টুডেন্ট? আমি বলছি হ্যাঁ আমি স্টুডেন্ট। তাহলে বলতেছে আচ্ছা ঠিক আছে। কারণ আমরা তো ছাত্র শুধু ঢাকা শহরে নেই, আমরা সারা বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গা থেকে কলেজে যাচ্ছি, আমাদের বিভিন্ন রকম প্রবলেম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এটা শুধু ঢাকাতে করা উচিত নয়, কারণ সারা বাংলাদেশে করা উচিত, কারণ সারা বাংলাদেশে তো মনে করেন যে স্টুডেন্ট আছে। তবে শুধু ঢাকা নয়, সারা দেশে হাফ ভাড়া চালুর দাবি শিক্ষার্থীদের। এছাড়া ছুটির দিন ও 24 ঘন্টা হাফ ভাড়ার দাবিতে রামপুরা, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গাড়ি চালকদের কর্মঘণ্টা এক নাগাড়ে 6 ঘন্টার বেশি হওয়া যাবে না। প্রতিটি বাসে 2 জন চালক ও 2 জন সহকারী রাখতে হবে। পর্যাপ্ত বাস টার্মিনাল নির্মাণ করতে হবে। পরিবহন শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আজকের দাবি দাবা যদি মাননীয় প্রধানমন্ত্রী মেনে নেন এবং এগুলা বাস্তবায়ন যদি যথাযথ কর্মসূচি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের আন্দোলন হবে না। এবং
আর যদি না নেওয়া হয় আমরা সুষ্ঠুভাবে আমাদের শান্তিপূর্ণ যে আন্দোলন সেটা আমরা চালিয়ে যাব। শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়কে অবস্থান নেয় অনেক এলাকায় তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর মুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার কাটাখালী পৌরসভা মেয়র আব্বাস আলীকে আদালতে পাঠানো হয়েছে। সকাল 7টার দিকে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে। এর আগে বুধবার ভোরে রাজধানীর রাজমণি ইশাখা হোটেল থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা 7:30টার দিকে র্যাব সদর দফতর থেকে মেয়র আব্বাস আলীকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। রাত 8টার দিকে রাজশাহীতে পৌঁছায়। পরে সকাল 7টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শাহাবুল ইসলাম 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মেয়র আব্বাসকে আদালতে সোপর্দ করে। আমরা ওনাকে পেয়েছি হচ্ছে আজকে সন্ধ্যা 7:30 ঢাকায়, এবং তাকে আমরা এখানে নিয়েছি রাত 2টা, সোয়া 2টার দিকে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা স্বল্প সময়ের কারণে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বিগতকে সোপর্দ করছি। বোমা আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা বিদেশি উড়োজাহাজটিতে বোমা পাওয়া যায়নি। বুধবার রাত 9:30 থেকে প্রায় 2 ঘন্টা তল্লাশি শেষে এই কথা জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তৌহিদুল আহসান। শিগগিরই বিমানটি আবারও উড্ডয়ন করবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যার পর হঠাৎ মালয়েশিয়ার একটি নম্বর থেকে কল আসে র্যাবের কাছে। বলা হয়, হযরত শাহজালাল বিমানবন্দরের কোনো এক এয়ারক্রাফটের যাত্রীর কাছে বিস্ফোরক দ্রব্য রয়েছে। এ খবরে অভিযানে নামে নিরাপত্তা কর্মীরা। অংশ নেয় বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনীর বিপুল সংখ্যক ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি দল। রাত 9:38 135 জন যাত্রী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের MH196 ফ্লাইটটি অবতরণ করলে একে একে সব যাত্রীকে তল্লাশি করা হয়। প্রথমে আমরা প্যাসেঞ্জারকে অফলোড করি। অফলোড করার পরে প্যাসেঞ্জারকে সিকিউরিটি তল্লাশি করি। বোম যে বিডিও টিম তারা তল্লাশি করে, যন্ত্রপাতির মাধ্যমে তল্লাশি করার পরে তাদেরকে আমরা টার্মিনাল বিল্ডিংয়ে পাঠিয়ে দিই। তারপরে কার্গো অফলোড করা হয়। কার্গোও আমরা তল্লাশি করি অফলোড করার সময়, এবং আলহামদুলিল্লাহ আমরা কোনো ডেঞ্জারাস বা কোনো বোম সদৃশ বা কিছুই পাওয়া যায়নি। 3 ঘন্টারও বেশি সময় তল্লাশির পর কোথাও কোনো বোমা বা বিস্ফোরক পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। প্রমাণিত হয় মালয়েশিয়ার ফোন কলটির সত্যতা ছিল না। বাংলাদেশ বিমান বাহিনীকে খবর দেওয়া হয়, তারা খুব অল্প সময়ের মধ্যেই বোম ডিসপোজাল টিম QRF এবং ATO নিয়ে হাজির হয়, এয়ারক্রাফট প্ল্যান করে, এবং অন্যান্য সংস্থা র্যাব, APBN, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, অন্যান্য যারা আছে বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং গোয়েন্দা সংস্থাসমূহ সবাইকে খবর দেওয়া হয়, এবং সবাই তখন আমরা আমাদের যে তল্লাশি করা এয়ারক্রাফট নামার পরে ডিপ্লয়েড হয়ে যাই। সেখানে SOP অনুযায়ী যে সমস্ত তল্লাশিভাবে যেভাবে করার কথা সেভাবে করা হয়। যে কোনো ধরনের হুমকি বা পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার রাত 9:40 BG617 ফ্লাইটটি অবতরণ করে। এর আগে 3বার আকাশে চক্কর দেয় ফ্লাইটটি। সন্ধ্যা 7:47 ঢাকা থেকে 46 যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় -8 ক্যাটাগরির এই এয়ারক্রাফট। তবে অবতরণের আগে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি ধরা পড়ে। বিষয়টি জানানো হয় বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে। এর পরপরই নেওয়া হয় জরুরি অবতরণের প্রস্তুতি। মিরপুর চিড়িয়াখানায় গত 5 বছরে ট্রিপানোসোমিয়ায় মারা গেছে 4টি বাঘ। তবে এই রোগ নির্ণয় সেখানে নেই কোনো ব্যবস্থা। 10 বছর ধরে হাসপাতালে পড়ে আছে 3 কোটি টাকায় কেনা যন্ত্রপাতি। অথচ চিড়িয়াখানা পরিচালক বলছেন, আগে কেনা সেসব যন্ত্রের চিকিৎসা সম্ভব নয়। অসুস্থ প্রাণীর রক্ত পরীক্ষাও যেতে হয় গুলিস্তানের কেন্দ্রীয় পশু হাসপাতালে। চট্টগ্রাম চিড়িয়াখানায় 3.5 বছরে জন্ম নিয়েছে 7টি বাঘশাবক। এর মধ্যে বেঁচে আছে 5টি। গত বছরের নভেম্বরে মায়ের অসহিষ্ণুতায় মারা যায় জন্ম নেওয়া 2টি। তবে মুমূর্ষ একটি শাবকের দায়িত্ব নিয়েছিলেন ভারপ্রাপ্ত কিউরেটর ডাক্তার শাহাদত হোসেন শুভ। বাঘ শাবকের ডাকনাম দেয়া হয় জো বাইডেন। একটা সাফারি বাঘ এবং একটা চিড়িয়াখানা
তখনই ভালো বলবেন যখন দেখবেন যে ওখানে রোগে আক্রান্ত হচ্ছে না। রোগে আক্রান্ত হওয়া মানে সেই সাফারি পার্ক অথবা সেই চিড়িয়াখানার এটা সবার দায়িত্ব আছে। এদিকে মিরপুর চিড়িয়াখানায় 6 মাস বয়সে মারা গেছে বাঘ শাবক অবন্তিকা ও দুর্জয়। এদের যে ট্রিপানোসোমিয়া হয়েছে তা অসুস্থ অবস্থায় শনাক্তই করতে পারেনি কর্তৃপক্ষ। মা বাঘের কাছ থেকে শাবক আলাদা করার কৌশল তাদের অজানা, তাই রক্ত পরীক্ষা করা যায়নি। ওয়াইল্ড অ্যানিমেলকে কন্ট্রোল করা একটা বড় টাপ। আমি ইচ্ছে করলেই একটা অ্যানিমেলকে রক্ত সংগ্রহ করতে পারি না। এটা আধুনিকায়ন প্রয়োজন। এটা সেই অনেক পুরাতন আমলের ব্যবস্থাপনা। তবে প্রাণী চিকিৎসায় চিড়িয়াখানায় 2011 সালে কেনা হয় প্রায় 3.5 কোটি টাকার যন্ত্রাংশ। গড়া হয় একটি হাসপাতালও, অথচ তা এখন পরিত্যক্ত। কোনো ল্যাব না থাকায় অসুস্থ প্রাণীর রোগ নির্ণয় করতে হয় গুলিস্তানের কেন্দ্রীয় প্রাণী চিকিৎসা কেন্দ্রে। ডায়াগনোসিসে পর্যাপ্ত ফেসিলিটিস নাই, এটা আমি এক কথাই যদি আমি বলি। সেখানে স্যাম্পল কালেকশনের জন্য যে ব্যবস্থাটা সেটা আছে। স্যাম্পল কালেকশন করে খুব ইমিডিয়েট আমরা খুব কাছাকাছি ঢাকা শহরের ভিতরেই সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি আছে আমাদের, একই ডিপার্টমেন্টের আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরে, সেইখানে আমরা ডায়াগনোসিস করতে পারি। মিরপুর চিড়িয়াখানায় ট্রিপানোসোমিয়ায় 1990 সালে 4টি এবং 2016 সালে মারা যায় 2টি বাঘ শাবক। প্রাণী গবেষকেরা বলছেন এ রোগের চিকিৎসা বেশ সহজ, ব্যবস্থাপনার দুর্বলতায় মৃত্যু ঠেকানো যাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি শুধু চিড়িয়াখানাতে বলবো না, আমাদের দেশের মানুষের হাসপাতালের যন্ত্রপাতি যখন বিকল, তখন এই দেশের চিড়িয়াখানা হাসপাতাল চালু থাকবে এটা ভাবাটাই কঠিন। এদিকে অবন্তিকা দুর্জয়ের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই মিরপুর চিড়িয়াখানায় মারা গেছে একটি জিরাফ শাবক। মুমূর্ষ একটি চিতার মৃত্যু হতে পারে যে কোনো সময়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আয়কর নিবন্ধন বাড়লেও রিটার্ন জমা তেমন বাড়াতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি কর বর্ষে নির্ধারিত সময়ে রিটার্ন জমা হয়েছে মাত্র 18.5 লাখ, অর্থাৎ 74% নিবন্ধিত করদাতায় রিটার্ন দেননি। বিশ্লেষকরা বলছেন আইন প্রয়োগের অভাব সহ 4 কারণে রিটার্ন জমা বাড়ছে না। রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আয়কর রিটার্ন গ্রহণে মাসব্যাপী বিশেষ সেবা দেয় কর অঞ্চল 13। এখানে নিবন্ধিত করদাতা 1,45,000। 30 নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা হয়েছে 47,500, যা আগের বছরের চেয়ে মাত্র 2,500 বেশি, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ নিবন্ধনধারী রিটার্ন দেননি। রিটার্ন দাখিলের যে সময়টা আছে, এই সময়টা কিন্তু আমাদের সকল কর অফিস কিন্তু রিটার্ন গ্রহণ নিয়ে ব্যস্ত থাকে, আপনি জানেন। তার পরবর্তী কাজই হয় আমাদের রিটার্নগুলো পরীক্ষা করা, প্রসেসিং করা, কিংবা যারা রিটার্ন দেয়নি, যারা আইনটি মানলেন না, তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া। আমরা অবশ্যই তাদেরকে চিঠি দেব, তাদের কাছে জানতে চাব। দেশে নিবন্ধিত করদাতা 70 লাখ ছাড়িয়েছে। 1 বছর আগে এই সংখ্যা ছিল 50 লাখ। 3টি ক্ষেত্র ছাড়া আয়কর নিবন্ধন ইটিআইএন থাকলে রিটার্ন দেয়া বাধ্যতামূলক, কিন্তু বেশিরভাগই রিটার্ন দেন না। এনবিআরের হিসেবে 30 নভেম্বর পর্যন্ত সারা দেশে রিটার্ন জমা হয়েছে 18,55,000, যা আগের বছরের একই সময়ের চেয়ে মাত্র 1,07,000 বেশি। কর আদায় কম হয়েছে প্রায় 500 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন করোনার কারণে অনেকেই করযোগ্য আয়ের তালিকা থেকে ছিটকে পড়েছেন, তাই তারা রিটার্ন দিচ্ছেন না। বিশ্লেষকদের মতে রিটার্ন বাড়াতে এনবিআরের প্রচারণায় যেমন ঘাটতি আছে, সেবার মান নিয়েও প্রশ্ন আছে। আবার আইনি বিধান থাকলেও রিটার্ন ফাঁকিতে তেমন ব্যবস্থা নিচ্ছে না এনবিআর। কিন্তু সাধারণ নিরীহ যারা যান তারা তো ওই বকশিসে অবস্থিত না, এবং এটা সিগনিফিক্যান্ট, এটা অতিমাত্রায় বেড়ে গেছে। এটা প্রত্যেকটা প্রসেসে এবং এত লেয়ারিং, এত প্রসেসে ওনাদের ফাইলিং আইনকে স্বচ্ছতার অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল দিতে এই জিনিসটা না, এই জন্য অনেকেই এনকারেজ ফিল করেন না। মঙ্গলবার এক আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, হার কমিয়ে এবং আদায় প্রক্রিয়া সহজ করে করবান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল 3 দশকে অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলোতে প্রত্যাশার চেয়ে ভালো করেছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে ভারত ও পাকিস্তানকে। গবেষকরা বলছেন উৎপাদন খাত, নারীর কর্মসংস্থান ও নগরায়ণ ভূমিকা রেখেছে এই অগ্রগতিতে। তবে চ্যালেঞ্জ রয়ে গেছে দারিদ্র্য ও বৈষম্য কমানো, সুশাসন জোরদারের মতো বিষয়গুলোতে। বুধবার রাজধানীর এক হোটেলে গবেষণার প্রতিষ্ঠান BIDS এর বার্ষিক সম্মেলনের আলোচনায় এসব কথা উঠে আসে। স্বাধীনতার পর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির তকমা দেয়া হলেও
50 বছরে এসে পরিসংখ্যান বলছে উন্নয়নের বিস্ময়কর গল্প। 90-এর দশকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ মাথাপিছু জাতীয় আয়ে 45% পিছিয়ে থাকলেও গত দশকের শেষে 10% এগিয়েছে। বাংলাদেশের আয়ের প্রবৃদ্ধি এ সময় দ্বিগুণ হলেও কমেছে ভারত ও পাকিস্তানের। একইভাবে গত 3 দশকে জিডিপিতে উৎপাদন খাতের ভূমিকাও বেড়েছে বাংলাদেশে। দেশে নারীর কর্মসংস্থান বাড়লেও কমেছে ভারত ও পাকিস্তানে। ম্যানুফ্যাকচারিং সেক্টর, নারীদের ক্ষমতায়ন এবং নগরায়নের ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে সাফল্য অর্জন করেছি এবং এটা সমগ্র সোসাইটিকে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সাহায্য করেছে। দারিদ্র্যের সূচকে আমাদের হওয়া উচিত ছিল 14%, সেখানে আমরা 16%, এরকম একটা ডিফারেন্স আছে। অথবা এক্সপোর্ট জিডিপি আমাদের আরও বাড়া উচিত ছিল। গেল 50 বছরে শস্য উৎপাদন নির্ভর কৃষিখাতের বাইরেও আত্মকর্মসংস্থানে জোর দিয়েছে গ্রামীণ জনগোষ্ঠী। সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঋণে সম্প্রসারিত হয়েছে বেসরকারি খাত। তবে অনিয়ম আর অপশাসনে অনেক অর্জনই ম্লান হয়ে যায় বলে মনে করেন অর্থনীতিবিদরা। গত 50 বছরে বিভিন্ন খাতে দেশের অর্থনৈতিক অর্জন অনেক, তবে অপশাসন ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ইচ্ছাকৃত খেলাপি ঋণের নামে ব্যাংক লুটও হচ্ছে, যেখানে অনেক প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ঋণ না পেয়ে অসহায় বোধ করছে। পরিকল্পনা মন্ত্রী জানান, বর্তমান পরিকল্পনা কমিশন ও মন্ত্রণালয় অন্য যে কোনো সময়ের চেয়ে স্বাধীনভাবে কাজ করছে। প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী। মাদার সাহেব, আপনাকে আমি কাজটা দিয়েছি, আপনি গ্রামের ছেলে, হাওড়ে বড় হয়েছে, হাওড়ের লোকের কষ্ট বুঝেন, আপনি এখানে বেশি গভীরভাবে কাজ করেন, আমার পূর্ণ সমর্থন আছে। সম্মেলনে অর্থনীতিবিদরা জানান, দেশের ক্রমবর্ধমান বৈষম্য এখন রাজনৈতিক সমস্যা। বৈষম্য বেড়ে গেলে কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা পাচারও বেড়ে যায় বলে মনে করেন তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তরের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ ও চীনের মধ্যে চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় ঢাকার আমিনবাজারে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, যার কাজ শুরু হবে ফেব্রুয়ারিতে আর উৎপাদনে যেতে সময় লাগবে 18 মাস। ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ডে প্রতিদিন বর্জ্য সংগ্রহ হয় প্রায় 3000 টন, যা ফেলা হয় আমিনবাজারের ল্যান্ডফিল্ডে। কিন্তু ভরাট হয়ে যাওয়ায় 2021 সালের শেষে এই ল্যান্ডফিল্ডে আর বর্জ্য ফেলা যাবে না। তাই দীর্ঘদিন ধরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছিল। অবশেষে বুধবার একটি চীনা প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই হলো। বিদ্যুৎ কেন্দ্রের জন্য 30 একর জায়গা দেবে ডিএনসিসি। চীনের ওই প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ কিনতে প্রতি ওয়াট দাম পড়বে 18 টাকা 29 পয়সা। সাধারণ গ্রাহকের কাছে 5 সেন্ট, আর সেখানে নেওয়া হচ্ছে 21 সেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটমেন্ট আমরা জিরো কার্বন এমিশনে 2050 সালে দেখতে পাই। এই কমিটমেন্টের ধারাবাহিকভাবে কিন্তু আমরা এই ব্যবস্থাগুলি করতে যাচ্ছি। অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র নগরীর বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি সুস্থ পরিবেশের জন্য সহায়ক হবে। আমরা প্রতিদিন 3000 টন বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করি। এগুলো এখন পরিবেশের জন্য আর ক্ষতিকর নয়, বরং আমাদের কাজে আসবে। ফেলে দেয়া বর্জ্য থেকেই আমরা এখন বিদ্যুৎ উৎপাদন করতে পারব। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এরপর অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভায় এরকম বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। 600 টন বর্জ্য সংগ্রহ করতে পারলেই সেটা সম্ভব। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন চুক্তির মাধ্যমে দেশে নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে বর্জ্য নিষ্কাশন একটি বড় চ্যালেঞ্জ। আমরা সেখান থেকে বের হয়ে এসে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছি। এ প্রকল্প থেকে বায়ু বা পরিবেশ দূষণ হবে না। চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের নির্মাণ করা এই কেন্দ্র 25 বছর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরের প্রথম 9 মাসে মাদক সেবন সহ নানা অপরাধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের 274 সদস্য দণ্ডিত হয়েছেন। পুলিশ সদস্যদের অপরাধ প্রবণতা কমাতে কঠোর হচ্ছে নজরদারি। থানার কার্যক্রম মনিটরিংয়ে সিসিটিভি স্থাপন সহ নানা উদ্যোগ নেয়ার সব ধরনের বিচ্যুতি আসছে নজরদারির আওতায়, বলছেন কর্মকর্তারা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল সত্যজিৎ মল্লিকের ডোপ টেস্ট করানো হয় 11 নভেম্বর। ফল পজিটিভ হওয়ায় চাকরিচ্যুত করা হয় তাকে। সম্প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশের আরও 3 সদস্য মাদক সেবনের দায়ে চাকরি হারান। এছাড়া সাজা পেয়েছেন আরও 5 জন। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে 4 জনের বিরুদ্ধে। কেবল মাদক সেবন নয়, নারী কেলেঙ্কারি, প্রতারণা ও দুর্নীতির দায়েও পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্মকর্তারা বলছেন 2019 সাল থেকে এই বছর 31 অক্টোবর পর্যন্ত পুলিশের বিরুদ্ধে 206টি অভিযোগের ব্যবস্থা নেওয়া হয়েছে। নানা অপরাধে শাস্তি পেয়েছেন 691 জন। অনিয়মের সাথে, দুর্নীতির সাথে, কোনো ধরনের ব্যত্যয়ের সাথে, কোনো ধরনের সাধারণ নাগরিকের হয়রানির সাথে যদি যুক্ত থাকে তাহলে সে শাস্তির আওতায় আসবে। সম্প্রতি মেট্রোপলিটন এলাকা 4টি থানার কার্যক্রম এসেছে সিসিটিভির আওতায়। এছাড়া ইউনিট প্রধানকে অপরাধ দমনের পাশাপাশি নিজ দলের সদস্যদের উপর নজরদারি জোরদারে পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের দণ্ডের হার বেড়েছে, সেই রেশিও যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হতে পারে পুলিশের অপরাধ বেড়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না, এটা অপরাধ বাড়েনি, আমাদের সার্ভিলেন্সটা বেড়েছে। ত্রুটি বিচ্যুতি মানুষের কর্মক্ষেত্রে থাকবে, সেগুলোকে শাস্তির আওতায় এনে তাতে করে তাকে সংশোধিত হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এবং আগামীতে এই ধারা অব্যাহত থাকলে সে শাস্তির সংখ্যা শূন্যতে নেমে আসবে বলে আমরা বিশ্বাস করি। এমন নজরদারি চালু থাকলে অপরাধ প্রবণতা কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। আমরা বেশি সচেতন থাকি এবং আমরা চিন্তা করি আমরা যদি কোনো খারাপ কাজ করি বা পাবলিককে সঠিকভাবে সেবা প্রদান করে না থাকি তাহলে সিনিয়র স্যাররা আমাদেরকে মনিটরিংয়ের মাধ্যমে আরো বেশি শাস্তি প্রদান করবে। পুলিশ সদস্যদের অপরাধ প্রবণতা কমলে বাড়বে সার্বিক সেবার মান, আশা সেবা প্রার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে শনাক্ত হলো করোনার নতুন ধরন ওমিক্রন। ক্যালিফোর্নিয়ার ওই বাসিন্দা সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে ফিরেছিলেন। সাউথ আফ্রিকা থেকে শুরু হয়ে এই পর্যন্ত ছড়িয়েছে 23টি দেশে। সংক্রমণ রোধে এরই মধ্যে আফ্রিকার কয়েকটি দেশের ওপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে 70টির বেশি দেশ অঞ্চল। 24 নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনার নতুন ধরন শনাক্তের তথ্য দেয় সাউথ আফ্রিকা। সপ্তাহখানেকের মধ্যে এই ধরন মিলেছে বিশ্বের 23 দেশে। সবচেয়ে বেশি ওমিক্রন শনাক্ত হয়েছে সাউথ আফ্রিকায় 77, যুক্তরাজ্যে 22, বতসোয়ানায় 19, নেদারল্যান্ডসে 16, পর্তুগালে 13 জন সহ 2 শতাধিক। সাউথ আফ্রিকার বিশেষজ্ঞদের দাবি, ওমিক্রনে আক্রান্তরা বেশিরভাগই তরুণ, তবে উপসর্গ ছিল খুব কম। জানা গেছে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বেশিরভাগই নেয়নি করোনার টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অন্য ধরন থেকে ওমিক্রনের নতুন কোনো উপসর্গ দেখা দেয়নি। স্বস্তির বিষয়, বুধবার পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এরই মধ্যে সাউথ আফ্রিকায় নানা দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের বহু দেশ। যুক্তরাজ্য ইউরোপের এই পদক্ষেপকে অযথা অভিহিত করেন প্রথম ওমিক্রন শনাক্তকারী চিকিৎসক অ্যাঞ্জেলিকিও কোয়াৎজি। এদিকে ওমিক্রন বিশ্বজুড়ে উচ্চ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ভারতের ভাইরোলজিস্ট শহীদ জামিল বলেছেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্ক থেকে মাস্ক পরার উপর জোর দেন তিনি। ওমিক্রন নিয়ে খুব বেশি তথ্য উপাত্ত নেই আমাদের কাছে, তবে আমাদের সতর্ক হতে হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেল্টা ধরনের কারণে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আমাদের ধারণার চেয়েও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ন্যাশনাল সেরো সার্ভের হিসাবে এই সময়ে দেশটির ৬৭% মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে আরও ৮,০০০ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৬.৫ লাখ রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫২,৪১,০০০। এ পর্যন্ত আক্রান্ত ২৬,৩৭,০০,০০০-এরও বেশি। একদিনে সবচেয়ে বেশি ১,৫০০ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন শনাক্ত ১,১৪,০০০ রোগী। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি ৮ লাখ ছাড়িয়েছে, আক্রান্ত ৪,৯৫,০০,০০০-এরও বেশি। ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ ১,২২৬ জনের মৃত্যু হহয়েছে রাশিয়ায়। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 2,76,০০০ ছাড়িয়েছে। এদিকে ২৪ ঘন্টায় জার্মানিতে নতুন শনাক্ত হয়েছে ৭১,৮৮৭ জন রোগী। আর ৮ মাস পর ফ্রান্সে একদিনে সর্বোচ্চ ৪৯,৬১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চোট কাটিয়ে ঢাকা টেস্টে ফেরার অপেক্ষায় সাকিব মিরপুরে ব্যক্তি উদ্যোগে অনুশীলন করেছেন। দেশের অলরাউন্ডারের সাথে ইনফর্ম তাসকিনকে নিয়ে দ্বিতীয় টেস্টে ভালো করার আশা ফিল্ডিং কোচ মিজানুর রহমানের।
এদিকে টাইফয়েডে আক্রান্ত সাইফ হাসান টপ অর্ডারে, তাই মাহমুদুল জয়ের সম্ভাবনা জোরালো। চট্টগ্রাম থেকে আবারও ঢাকায় দুদল, ঘুরে দাঁড়ানোর মন্ত্র খুঁজছে বাংলাদেশ। আর টি-20-র মতো টেস্টেও স্বাগতিকদের হোয়াইট ওয়াশের টার্গেট পাকিস্তানের। কাজটা ততটা সহজ হবে কি? প্রশ্নটা একজনের কারণে। সাকিব আল হাসান ফিরছেন ঢাকা টেস্টে। মিরপুরে গত 2 দিন লম্বা সময় অনুশীলন করেছেন। হোম অফ ক্রিকেটে সেরা অস্ত্রকে নিয়ে শক্তি বাড়িয়ে নামবে টাইগাররা। প্রিয় ভেন্যুতে ভালো ফলের আশা তাই করাই যায়। সাকিব এবং তাসকিনের ইমপ্রেশন অবশ্যই আমাদের টিমের জন্য পজিটিভ সাইড। দুজনেই ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় আমাদের টিমের জন্য। সো নতুন বলে যদি বলি, আমরা ইবাদত নতুন বল করছে, ভালো করছে মিরপুরে। তো পাশাপাশি তাসকিন যদি খেলে, তাসকিন যদি নতুন বলটা অবশ্যই তাসকিন খেলে নতুন বল করবে। সো নতুন বলের পার্টনারশিপটা খুব ভালো হবে। বোলিং ইউনিট আমাদের খুবই ভালো হবে এবং এক্সপিরিয়েন্স জন ব্যাটসম্যান আমরা পাবো। চট্টগ্রামে পরাজয়ের কারণ টপ অর্ডারের ব্যর্থতা। শর্ট বলে নড়বড়ে অবস্থা সাইফকে ফেলেছে প্রশ্নের মুখে। সাদমান শান্তও হতাশা বাড়িয়েছেন। ঢাকা টেস্টে তাই পরিবর্তন আসবে নিশ্চিত। মিরপুরে হয়তো জানি না কারা ওপেন করবে, হয়তো সাদমান 1 নম্বর চয়েস। অন্যান্য তার মধ্যে জয় আসছে নতুন, ন্যাশনাল লিগে খুব ভালো ব্যাটিং করেছে, তার হয়তো একটা অপরচুনিটি আসবে। শান্ত শ্রীলঙ্কার পর এখানে খেলছে, শ্রীলঙ্কাতে খুব ভালো করেছে, তো হয়তো নতুন বলটা তারাই খেলবে। হাতে 2 দিন অনুশীলনে কম্বিনেশন পরিকল্পনা গুছিয়ে নিতে হবে ম্যানেজমেন্টকে। ঢাকা টেস্ট শুরু 4 ডিসেম্বর। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওমিক্রন আতঙ্কের মাঝেও নির্ধারিত সূচিতে নিউজিল্যান্ড সফর নিয়ে আশাবাদী বিসিবি। সেখানে গিয়ে মাত্র 3 দিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশ দলকে। 7 দিন পর মিলবে মাঠে অনুশীলনের সুযোগ। এদিকে নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন স্পিন কোচ আর ফিজিও পেতে কাজ করছে বিসিবি। 8 ডিসেম্বর ঢাকা টেস্টের শেষ দিন। খেলা শেষ করে মধ্যরাতেই 2 টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড রওনা হবে বাংলাদেশ দল। তার আগে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্ক বাড়াচ্ছে। তবে স্বস্তির খবর, ভ্রমণে এখনও রেড অ্যালার্ট জারি করেনি নিউজিল্যান্ড। ফলে সিরিজ নিয়ে আশাবাদী 2 দেশের ক্রিকেট বোর্ড। এবছর নিউজিল্যান্ড সফরে গিয়ে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করেছিল টিম টাইগার্স। এবার কিছুটা নমনীয় দেশটি। 3 দিনের বেশি থাকতে হবে না রুমবন্দি। এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্রিকেট অপারেশনস এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তারা যোগাযোগ করছে নিয়মিতভাবে। এবং যেটা হয়েছে যে গতবার যে রেস্ট্রিকশনগুলো ছিল সেগুলো থেকে কিছুটা শিথিল করা হয়েছে। ইনিশিয়াল 3 দিন রুম কোয়ারেন্টাইন করতে হবে এবং তারপর অন্যান্য রিপোর্ট এবং সব কিছুর ভিত্তিতে হয়তো ফার্দার প্রসিডিওরগুলো শুরু হবে। ব্যক্তিগত কারণে পাকিস্তান সিরিজে ছিলেন না স্পিন কোচ রঙ্গনা হেরাত। কোয়ারেন্টাইনের ঝক্কি থেকে মুক্তি নিতে চাকরি ছেড়েছেন ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। গুঞ্জন আছে ঢাকায় আর ফিরছেন না হেরাত। তাই নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন কাউকে নিয়োগের তাড়া থাকবে বিসিবির। সবগুলোই প্রসেস চলমান আছে। যখন টুরের ফাইনাল স্টেজে হয়তো আপনারা দেখতে পারবেন যে কাকে কোথায় কি দায়িত্ব দেওয়া হচ্ছে, বিষয়গুলো তখনই জানা যাবে। হেরাত কি আমাদের সাথে আছে? দেখা যাক, তো বললাম তো। বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলার সুবিধা করে দিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। টেস্টের আগে 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে পারবে টিম টাইগার্স। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। টুর্নামেন্ট শেষে বালক ও বালিকাদের বাছাইকৃত 2টি দল প্রশিক্ষণের জন্য আর্জেন্টিনা ও পর্তুগালে পাঠানোর কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল। আর তৃণমূল ফুটবলের উন্নয়নে এই পদক্ষেপের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অনূর্ধ্ব 17 বছরের বালকদের নিয়ে 2018 থেকে শুরু হয় বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। পরের বছর একই আদলে মেয়েদের টুর্নামেন্ট বঙ্গমাতা গোল্ড কাপের যাত্রা শুরু হয়। দেশব্যাপী প্রতিভা অন্বেষণের এই কার্যক্রমে প্রত্যক্ষ সহযোগিতায় ক্রীড়া মন্ত্রণালয়। কমলাপুর স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে তৃতীয় আসরের চূড়ান্ত পর্ব, যেখানে বালক বালিকা 2 বিভাগে 8টি করে দল অংশ নিচ্ছে। অতীতের মতোই বাছাই করা ফুটবলারদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। আর তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে সহযোগিতার কথা বললেন স্থানীয় সরকার মন্ত্রী। উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমাদের কিছু কিছু ফান্ড
ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের কাছে দেওয়া হয়। সে সমস্ত ফান্ডের মধ্যে একটা অংশ উপজেলা পরিষদ আমার মনে হয় এটাকে উৎসাহিত করার জন্য ব্যয় করতে পারে। আমাদের কয়েকটি দেশের প্রস্তাব আছে, আর্জেন্টিনার প্রস্তাব আছে, পর্তুগালের প্রস্তাব আছে, স্পেনের প্রস্তাব আছে। তো যেহেতু অনেকগুলো দেশের প্রস্তাব আছে, আমরা যেটি আসলে আমাদের খেলোয়াড়দের জন্য, আমাদের বালিকাদের জন্য বা বালকদের জন্য ভালো হবে সেটাকে আমরা বেছে নেব। তবে আমরা এবার উচ্চতর প্রশিক্ষণ দেব। শুধু তাই নয়, দুইটি টিমের 40 জন 80 জনকে আমরা বিকেএসপিতে 6 মাসের ট্রেনিং দেব। প্রথম আসর থেকে বাছাইকৃত 4 ফুটবলার প্রশিক্ষণ পেয়েছিলেন ব্রাজিলে। এবার সংখ্যাটা বাড়ায় আগ্রহ বাড়ছে খুদে ফুটবলারদের। আমাদের উদ্দেশ্য জাতীয় টিমে খেলার, এখানে ভালো কিছু করলে আমরা অনেক ভালোভাবে একটা ক্যাম্পে উঠতে পারবো বা ভালো বিকেএসপিতে প্রশিক্ষণের মাধ্যমে বাইরের দেশে যাওয়ার একটা সুযোগ হবে। তো ইচ্ছা আছে ন্যাশনাল খেলবো। এর আগে অনেকবার খেলছি, বাট পরীক্ষা পড়াশোনার জন্য ওইদিকে যেতে পারিনি, তখন এক্সাম ছিল। দিনের একমাত্র ম্যাচে টাই ব্রেকারে বরিশালকে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ঢাকা বিভাগ। শনিবার শেষ হবে এবারের আসর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোহাম্মদ সালাহর জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে 4-1 গোলে হারিয়েছে লিভারপুল। ওয়াটফোর্ডকে 2-1 গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই লিভারপুলকে লিড এনে দেন হেন্ডারসন। 19 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। 38 মিনিটে গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে এভারটন। তবে দ্বিতীয়ার্ধে তাদের হতাশ করেন মিশরীয় ফরওয়ার্ড। শেষ দিকে দিয়েগো জোতার শটে বড় ব্যবধানে জয় পায় ক্লপের দল। এদিকে অ্যাস্টন ভিলার বিপক্ষে 27 মিনিটে ম্যান সিটিকে এগিয়ে নেন মাহরেজ। বিরতির আগে দুর্দান্ত গোলে ব্যবধান 2-0 করেন বার্নার্ডো সিলভা। এই জয় 32 পয়েন্ট নিয়ে তালিকায় 2-এ গার্দিওলার দল। এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজন।